ন্যাশনাল টিমে যদি বলি সবচেয়ে বেশি খায় কে? হামজা ভাই নাকি অনেক গরুর মাংস খায়। ক্রিকেটারদের চেয়ে অনেক ক্ষেত্রে ফুটবলাররা এগিয়ে যাচ্ছে। আমরা ম্যাক্সিমাম প্লেয়ার আমরা খ্যাপ ট্যাপ খেলে আমরা ন্যাশনাল টিমে কল পাচ্ছি, কারণ আমাদের বাংলাদেশের স্ট্রাকচার নাই। তো আমরা ম্যাচ হারলে হয়তো তাদের খারাপ লাগে, বাট আমাদের আরো বেশি কষ্ট লাগে। আপনি যখন যাবেন ইন্ডিয়াতে, যখন শুনবে আপনি কলকাতা যান বা যেখানে যান, যখন শুনবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ওরা কেমন একটা মানে ছোট করে দেখার একটা একটা প্রবণতা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম থাকে। কোন প্রতিপক্ষকে হারাতে সবচেয়ে বেশি ভালো লাগে? অবভিয়াসলি ইন্ডিয়া। এই যে ন্যাশনাল টিমে আপনার বেস্ট গোল কোনটা? আপনি গোল করার পরে গ্যালারিতে চলে গিয়েছিলেন দর্শকদের একদম মুখোমুখি, কেমন ছিল ওই মোমেন্টটা যদি একটু বলতেন? ইন্ডিয়ার লিগের কি অবস্থা, আমাদের লিগের কি অবস্থা? স্বাগত খেলাযোগ পডকাস্টের সাথে আছি শেখ আশিক, আর আমার সঙ্গে আছেন বাংলাদেশের ফুটবলের স্টার বয় শেখ মুরসালিন। মুরসালিন, খেলাযোগ পডকাস্টে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মুরসালিন, আমার মনে আছে আপনি ভারতের সঙ্গে যে ম্যাচে গোল করলেন, গোল করার পর আপনি যখন ক্লাবে ফিরলেন, আমি আপনার প্র্যাকটিস সেশন দেখতে গিয়েছিলাম, কভার করতে গিয়েছিলাম, তো আমার কাছে গিয়ে হিউজ ডিফারেন্স মনে হলো। ডিফারেন্স হচ্ছে এমন, মুরসালিন গোল করেছে, অসাধারণ এনভায়রনমেন্ট, প্রচুর দর্শক, সেলিব্রেশন, বাংলাদেশের জয়। এরপর আপনাকে যে মাঠটাতে আমি প্র্যাকটিস করতে দেখলাম, এটা আসলে মানে আমার কাছে খারাপ লাগলো। এবং শুধু এটা যে আবাহনীকে আমি দোষ দিব এটাও আসলে বলার সুযোগ নাই। বসুন্ধরা বাদে বা হচ্ছে ইভেন বৃষ্টি হলে বসুন্ধরাতেও সহ বাকি ক্লাবগুলো সবার আসলে একই অবস্থা মাঠের। আপনাদের কাছে কেমন লাগে বিষয়গুলো, যে আপনারা এই যে হঠাৎ করেই এত ক্রেজ, এত আলোচনা, গোল, সেলিব্রেশন, জয়, এবং তারপরে হুট করে ক্লাবে ফিরে এই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে অনুশীলন করতে হয়? মানে অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন বাইরে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে যাই, তখন আমাদের অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। কীরকম, যেমন আমি যদি ইয়া করে বলি যে বড় বড় টিমগুলো যেরকম অস্ট্রেলিয়ার মতো টিম বা এরা কিন্তু বাংলাদেশে এসে খেলেছে, তো ওদের হয় কি আমাদের মাটিতে ওদের অ্যাডজাস্ট করতে ওরা খুবই প্রবলেম ফেস করে। তো আমাদের কি হয়, আমাদের এটা উল্টো হয়। আমরা হচ্ছে ইউজ টু হচ্ছে এই আমাদের বাংলাদেশে যে মাঠগুলো এগুলোতে খেলে হয় কি আমাদের প্র্যাকটিসই থাকে ডিফারেন্ট এসব মাঠে। কারণ যখন হচ্ছে একটু খারাপ পিচে খেলা হয়, অবভিয়াসলি কোচ বলে যে তোমরা বিল্ড আপ প্লে করো না, তোমরা একদম ডিরেক্ট ফুটবল খেলো। তো যখন আমরা তো অভ্যস্ত বাংলাদেশে ডিরেক্ট ম্যাক্সিমাম ম্যাচগুলো আমরা ডিরেক্ট ফুটবল খেলার ট্রাই করি, তো যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ভালো মাঠে যেয়ে খেলতে যাই, আমরা ওই অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যায়। এবং মাঠগুলো অনেক ভালো থাকে। হ্যাঁ, লাস্ট আমি যদি বলি, আপনারা হংকং, চায়নায় গিয়েছিলেন, যখন গেলেন, প্র্যাকটিসে নামলেন, ম্যাচ খেলতে নামলেন, মাঠ পিচ দেখে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছিল? না, ফিল অবভিয়াসলি আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা তখন আফসোস করি যে বাংলাদেশে যদি এরকম কয়েকটা মাঠ থাকতো, বা আমাদের যে লিগগুলো হয় বাংলাদেশে, এই লিগগুলো যদি আমরা এরকম মাঠে খেলতে পারতাম, আমাদের পারফরমেন্স অবশ্যই আরও ভালো হতো। কিন্তু আসলে ওই আক্ষেপ করা ছাড়া আসলে আর কিছু থাকে না ওই টাইমে। আচ্ছা, হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ ছিল, আপনি তার আন্ডারে লম্বা সময় খেলেছেন। তো হাভিয়ের কাবরেরার অধ্যায়ে আপনার ক্যারিয়ারটা কিন্তু ভালোই ছিল। কাবরেরার টাইমে আপনার যদি বলি যে মোরসালিন গোল পেয়েছে, অ্যাসিস্ট পেয়েছে, পারফর্ম করেছে, তারপরেও যদি বলি যে ওভারঅল কেমন ফিল হতো হাভিয়ের কাবরেরা যখন কোচ হতো, কোচ ছিলেন যখন, আপনার ব্যক্তি মুরসালিন বা টিম বাংলাদেশের প্লেয়ারদের ভেতরে ড্রেসিং রুমের খবর তো আমরা জানি না, কেমন ফিল ছিল আপনাদের মধ্যে ব্যাপারগুলো? না, আমরা ওই রকম যে স্পেস ব্যাপারটা তো এরকম না যে ওই টাইমে তো যখনই আমাদের কেউ কোচ থাকে, কেউ তো আমাদের লাইক এনিমি বা রাইভাল না না, রাইভালও থাকবে না, খারাপও চাইবে না। রাইট। কিন্তু আপনাদের কাছে কি মনে হতো যে যদি আরেকটু ভালো কোচ পেতাম, বা কোচ যদি এই ডিসিশনটা এইভাবে না নিয়ে যদি অন্যভাবে নিত, হয়তো বা দলের জন্য আরেকটু ভালো হতো? না, স্পেশালি হয় কি, আমি জানি না কার পার্সপেক্টিভ কীরকম, এটা হচ্ছে আমার ফিলোসফি বা আমার পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে আমার কাজ হচ্ছে ফুটবল খেলা। তো আমি আসলে বাইরের এগুলা একদমই মাথায় নিই না, কে আসলো কে গেল, আমি এটা, আমার কাছে টু বি অনেস্ট, এটা আমার কাছে ম্যাটারই করে না। আমার মনে আছে আমি যখন থার্ড ডিভিশন খেলি, এখন তো আলহামদুলিল্লাহ ভালো মাঠে খেলতেছি, ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি। আমি যখন থার্ড ডিভিশন লিগ খেলি, বিকেএসপি থেকে দেখা যাচ্ছে যে 3-4 ঘন্টা জার্নি করে এসে খেলে আবার ওই অবস্থায় ব্যাক করি। তো আমি আসলে সব কিছুর জন্য ধন্যবাদ জানাই সবসময় আল্লাহকে। আমি গ্রেটফুল যে আলহামদুলিল্লাহ এখন ভালো বাংলাদেশে কি বলে টপ লিগ খেলতেছি। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সো আমি সবসময় চেষ্টা করি যে আমার পারফরমেন্স কীভাবে করা যায়, আমি কীভাবে আরও ভালো করতে পারবো, সবসময় আমি এইটা নিয়ে বেশি থাকার ট্রাই করি।
আচ্ছা মুরসালিন, আপনি আসলে স্ট্রাইকার না, কিন্তু মাঝে মধ্যেই আপনাকে স্ট্রাইকারের রোল প্লে করতে হয় আমাদের প্রপার নাম্বার 9 না থাকার কারণে। আহ, এরপরও মানে গোল পেয়েছেন, অ্যাসিস্ট করেছেন, তো এই যে কনভার্টেড রোলে খেলতে আসলে আপনার কাছে কেমন লাগে? আমি না যখন ক্যারিয়ার স্টার্ট করি আমি হচ্ছে আন্ডার 12 ন্যাশনাল টিমে খেলেছি অনেক ছোটোবেলায়। তো তখন আমি ফার্স্টের দিকে স্ট্রাইকার ছিলাম। আচ্ছা, ছোটোবেলা থেকে স্ট্রাইকার খেলছি। তো মানে অ্যাট দ্য মোমেন্টে যে বা আমার কোচ যারা ছিলেন বিকেএসপিতে সবার সাথে ডিসকাস করে মনে হলো মানে তখন তো হয় কি মানে যারা একদম ইয়াং যারা থাকে তখন 12, 13, 14, তো তখন হয় কি পজিশন তো ওইভাবে সেট হয় না। না, তখন দেখা যাচ্ছে একটা প্লেয়ার যার একটু হাইট ভালো তাকে গোলকিপার হিসেবে দিল, এক্স্যাক্টলি রাইট ব্যাক খেলতেছে, সেম যে একটু প্লেয়ার, ছোট তাকে সামনের দিকে খেলালো, হ্যাঁ ওইরকম সিচুয়েশন ওয়াইজ যে কাদের সাথে খেলা ওইভাবে বা যে খেলে। একটু ভালো লাভ জাপ দিতে পারে তাকে গোলকিপিং পজিশনে খেলানো। হ্যাঁ ওইরকম কিছু। তো যখন মনে হলো যে না আমার তো প্রফেশনাল ফুটবল খেলতে হবে, সো আমার একটা পজিশন ঠিক করা উচিত। তো আমি হচ্ছে যারা বিএসপির কোচেরা ছিলেন সবার সাথে ডিসকাস করে আমার কাছে মনে হয়েছে যে আমি হচ্ছে তাদের সবার সাথে ডিসকাস করি যে আমার স্ট্রং সাইডগুলো কী কী, আমি যদি স্ট্রাইকার খেলি আমার স্ট্রং সাইডগুলো কত পার্সেন্ট এবং আমার উইক সাইডটা কত পার্সেন্ট, আর আমি যদি অন্য কোনো পজিশনে খেলি তাহলে আমার স্ট্রং সাইডটা কত পার্সেন্ট, উইক সাইডটা কত পার্সেন্ট। তো সব কিছু ডিসকাস করে সবার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যদি নাম্বার 10 বা মিডফিল্ড খেলি সেক্ষেত্রে যেহেতু আমার পাসিং অ্যাবিলিটি মানে আমার মনে হয় যে যেটা আমার স্ট্রং সাইড, আমার কোচরা বলে সাপ্লাইয়ের অ্যাবিলিটি কিংবা হচ্ছে বল দেয়া অ্যাজ এ প্লে মেকার আর কি, যেটা প্লে মেকিং অ্যাবিলিটিটা। রাইট। তো মুরসালিন, আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং চিন্তা ভাবনা করে অল্প বয়সে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। যদি বলি যে আমাদের এখানে আসলে স্ট্রাইকারের সংখ্যা ন্যাশনাল টিমে বা হচ্ছে টপ লেভেলে কম, আপনার কাছে আসলে কারণটা কি মনে হয়? মানে নাম্বার 9 বা ফিনিশার এত কম কেন আমাদের? না এটা হয় কি আমাদের বেসিক্যালি প্লেয়ারগুলো কালেক্ট করে কই থেকে, আমাদের লিগ থেকে তো কালেক্ট করে। তো লিগে দেখেন আপনার কোন টিমে হচ্ছে ভালো ভালো টিমগুলো, বা ভালো টিম না আপনি ম্যাক্সিমাম টিমগুলোতে দেখেন একটা যদি নাম্বার 9 খেলে সেটা হচ্ছে ফরেন প্লেয়ার খেলে। সো যেই কারণে হয় কি যে ওইভাবে মানে প্রোডাকশনটা হচ্ছে না, আমাদের স্ট্রাইকারের প্রোডাকশনটা খুব কম। ইভেন আমরা দেখি যে এইজ লেভেলে অনেকেই গোল করে। আমি যদি বলতে পারি যে ফাহিম যদিও উইংয়ে খেলে, ফাহিম আমার মনে আছে সম্ভবত 2016 বা 17 সালে বা 18 সালে ফাহিম নেপালে একটা টুর্নামেন্ট খেলে আসতো, 7টা গোল দিয়েছিল। সেই ফাহিমই যখন ন্যাশনাল টিমে আসছে, ম্যাচের পর ম্যাচ খেলছে, গোল হচ্ছে না ফিনিশিংয়ে। মানে এই যে এইজ লেভেল থেকে আমাদের ফুটবলে আসলে শুধু ফাহিম আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম, এইজ লেভেলে অনেক ফুটবলার দেখেছি যারা দুর্দান্ত থাকে এইজ লেভেলে, কিন্তু ন্যাশনাল লেভেলে আসলে তারাই আসলে খেই হারিয়ে ফেলে। এবং এটা আমরা ক্রিকেটেও অনেক দেখেছি। মানে আমি যদি ফুটবলেরটাই জিজ্ঞেস করি, মানে কেন আসলে এমন হয়, আপনার কাছে কি মনে হয়? না এখানে আসলে বলাটা খুবই টাফ, মানে কেন এরকম হয় এটা যদি কেউ বের করতে পারতো তাহলে কিন্তু সলিউশন হয়ে যেত। বাট আপনি কি আমার সাথে একমত কিনা? না অবভিয়াসলি একমত। আমরা যখন সবাই, এটা সবার ক্ষেত্রে নট অনলি ফর ফাহিম, সবার ক্ষেত্রে হয় কি এজ লেভেলগুলোতে খুবই ভালো করে বা আমরাও করেছি, কিন্তু ন্যাশনাল টিমে হয় কি ওই যে ধারাবাহিকতাটা যেটা ছিল ওইটা ন্যাশনাল টিমে আমরা করতে পারি ইভেন না। ধরেন যে আপনি যখন এইজ লেভেলে ইন্ডিয়ার এইজ লেভেলের সাথে খেলেছেন, দুর্দান্ত করেছেন, সেই ইন্ডিয়ার সাথেই আমার মানে এখন হয়তো বা রিসেন্টলি চেঞ্জ একটু, হয়েছে, চেঞ্জ হয়েছে। বা সেই ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে আমার মানে সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এখন ব্যাপার হলো যে আপনার এটা মানে আমিও মাঝে মাঝে চিন্তা করি যে কেন হয়, কিন্তু আপনি যদি একটু মানে এটা যদি বিস্তারিত আলোচনা করেন যে ইন্ডিয়াতে কয়টা মাঠ আছে, আমাদের কয়টা মাঠ আছে, ইন্ডিয়ার কয়টা মানে ইন্টারন্যাশনাল লেভেলের ভালো মাঠ আছে, আমাদের কয়টা মাঠ আছে, ইভেন ইন্ডিয়ার লিগের কি অবস্থা, আমাদের লিগের কি অবস্থা। তো হয় কি এজ লেভেলটাতে হয় কি ফর এক্সাম্পল আন্ডার 17, 18 ওই টাইমটাতে ওরাও লিগে খেলছেন, আপনিও লিগে খেলছেন, লিগে খেলছি না, কিন্তু মানে ওই তফাৎটা হচ্ছে তখনই হয়ে যায় যখন ওরা বেটার লিগ খেলতেছে, ভালো ফরেন প্লেয়ারদের সাথে খেলতেছে, হ্যাঁ ভালো এনভায়রনমেন্টে খেলতেছে। তো এই সব কিছু নিয়ে হচ্ছে তখন হচ্ছে আমরা একটু ব্যাকফুটে চলে যাই। আচ্ছা, আর হচ্ছে ধরেন যে আমাদের ফুটবলে ফ্যানদের যে ক্রেজটা আছে, সে ক্রেজের কথা যদি বলি, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি যখন গোল করেছিলেন ভারতের সাথে, এবং গোল করার পর হামজা চৌধুরীর কাছে সম্ভবত হামজা চৌধুরীর কাঁধে হাত দিয়ে আপনি উঠেছিলেন একবার, আর এক নাকি হচ্ছে গ্যালারিতে চলে না গিয়েছিলেন। একবার গ্যালারিতে গিয়েছিলাম, আপনি গোল করার পরে গ্যালারিতে চলে গিয়েছিলেন দর্শকদের একদম মুখোমুখি। কেমন ছিল ওই মোমেন্টটা যদি একটু বলতেন?
না, ওই টাইমে আসলে মানে হিট অফ দ্য মোমেন্ট আমি চলে গিয়েছিলাম। যদিও আমি ইয়েলো কার্ড কনসিড করছিলাম। যদিও আমার ওটা উচিত হয় নাই। কিন্তু আসলে না, ওই উচিত অনুচিতের প্রশ্ন তো আসলে মুরসালিন পরে, আবেগটা তখন বেশি জি, কাজ জি, ওই করেছে। জন্যই বাট ফিলটা কেমন ছিল ভেতরে? না অবভিয়াসলি খুবই ভালো ছিল। ভালো লাগে যদি দেশের হয়ে গোল করতে পারি বা গোল করাতে পারি বা মানে এট লিস্ট কন্ট্রিবিউট করতে পারি টিমের হয়ে, খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল, গোল করেছিলাম। খুবই ভালো মোমেন্ট ছিল এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য। আচ্ছা, আমি যদি বলি যে ন্যাশনাল টিমে আপনার বেস্ট গোল কোনটা? সত্যি কথা বলতে আমি মানে সবগুলা গোলই খুবই আমার কাছে প্রিয় গোল, যেহেতু দেশের হয়ে করা। তবে তারপরও তবে আমি বলবো যে যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে আমরা অনেক বছর পরে জয়লাভ করেছি, সো আমি এই গোলটাকে একটু এগিয়ে রাখবো। ইভেন তো লেবাননের যে এগেনস্টে যে গোলটা ছিল ওইটা তো ড্র হয়েছে, দেখতে সুন্দর ছিল দেখতে গোলটা। সুন্দর ছিল, বাট আমি এগিয়ে রাখতে চাই হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে যেটা হয়েছিল এটা। আচ্ছা, আর মুরসালিন মানে যদি বলি যে মানে কোন প্রতিপক্ষকে হারাতে সবচেয়ে বেশি ভালো লাগে? অবভিয়াসলি ইন্ডিয়া। কেন? জানি না কেন আসলে, ওদের সাথে তো আমাদের সবসময় আমরা যখনই যাই মানে মানে একটা ভিতরে একটা অন্যরকম কাজ করে কিরকম। আপনি এয়ারপোর্টে যাবেন ইন্ডিয়ার, মানে এমন একটা আমাদের সাথে একটা বিহেভ করে যে আমরা আসলে মানে উই আর নাথিং, এরকম একটা বিহেভ করে। সো মানে এটা কি প্লেয়াররাই? না না না, প্লেয়াররা না, মানে ইন্ডিয়ান পিপল হচ্ছে আর কি আমাদের মানে আপনারা যখন ভারতে খেলতে গেছেন তখন এমন হয়েছে নাকি? হ্যাঁ, আমরা যখনই যাই মানে যখন আমরা খেলতে যাই শুধু এরকম না, ধরেন আপনি অ্যাজ এ বাঙালি আপনি যখন যাবেন ইন্ডিয়াতে, যখন শুনবে আপনি কলকাতা যান বা যেখানে যান, যখন শুনবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ওরা কেমন একটা মানে একটা মানে ছোট করে দেখার একটা মানে একটা প্রবণতা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম থাকে। So আর এই যখন ব্যাপারগুলো প্লেয়ার আমি হিসেবে গেছেন তখন এমন কোনো ফিল আছে? না, যারা হচ্ছে হোস্ট ছিল ওরা কখনো এরকম কিছু করে না। কিন্তু হয় কি, ধরেন আপনার মানে এটা আপনি বুঝতে পারবেন, আপনাকে যে বলবে এই তুমি বাংলাদেশ থেকে আসছো এরকম না ব্যাপারটা, কিন্তু আপনি মানে ওদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবেন যে ওরা একটু হেয় করার ট্রাই করতেছে। মানে এই জিতটা ম্যাচের মধ্যে কাজ করে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ধরেন পলিটিক্যাল ইস্যুস বা সবকিছু মিলিয়ে আসলে তো আমাদের সাথে সবসময় যখন ওদের খেলা থাকে এটা মানে ক্রিকেট, ক্রিকেট ফুটবল, যে ফুটবল কোনো যেটাই হোক, স্পোর্টসেই। সো আমরা বাংলাদেশের মানুষ সবাই চাই যে ওদের সাথে জিততে। সো এটা ইন্ডিয়া। আচ্ছা, এবং আমরা মানে ম্যাচের মধ্যেও নাকি এমন কিছু কিছু ঘটে, যেমন ফাহিম আমাকে বলেছিল যে ওদের একটা প্লেয়ার ফাহিমের গায়ে থুতু দিয়েছিল ম্যাচের মধ্যে। এমন কিছু ঘটে কিনা ইন্ডিয়ার সাথে খেলার সময়? আমার সাথে এখনো এটা ঘটে নাই। মানে অন্য কিছু বা মানে কোনো ধরনের থ্রেড দেয় বা? না, আমার সাথে টু বি অনেস্ট এখনো ঘটে নাই এরকম কিছু। আচ্ছা। জি। আচ্ছা, আর হচ্ছে মানে এই যে খেলাগুলো হয় ইন্টারন্যাশনাল ম্যাচ আমি শুরুতে যদি যাই, মানে ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা যে আসলে কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে যাই বলতে গেলে, যেমন ধরি যে আমরা হচ্ছে যখন ঘরের মাঠে 3-3 গোলে ড্র করে ফেললাম এবং শেষ পর্যন্ত একটা গোল অ্যাক্সিডেন্টলি খেয়ে ম্যাচ হারলাম। এটা শুধুই একটা ম্যাচ না, অনেক ম্যাচে আসলে এমন হয়েছে। কখনো মানে গোল শূন্য ড্র ছিল, লাস্ট মোমেন্টে একটা গোল খেয়েছি। এইটা আসলে কেন হয় এবং এইগুলো ঘটার পরে মানে আপনাদের মধ্যে কি ধরনের আলাপ হয় ড্রেসিং রুমে? না, স্বাভাবিকভাবে আমাদের খারাপ লাগে। আমরাও তো যারা আমাদের খেলা দেখতে যায়, দর্শক যারা অডিয়েন্স যারা আছেন তারাও একটা এক্সপেকটেশন নিয়ে যায়। তাদেরও অনেক খারাপ লাগে। হয় কি, তাদের খারাপটা লাগে শুধু ম্যাচ আমরা হারছি বা ড্র করছি যে বাংলাদেশ হেরেছে। হ্যাঁ, বাংলাদেশ হেরেছে, তাদের হচ্ছে একটা কারণে খারাপ লাগে, কিন্তু আমাদের খারাপ লাগে অনেকগুলো কারণ। ফার্স্টলি আমি বলতে চাই যে বাংলাদেশ হারছে, আমরা ম্যাচ হারছি এই জন্য খারাপ লাগে। এবং সেকেন্ড যদি আর একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে অডিয়েন্সগুলোদের জন্য আমাদের খারাপ লাগে যে তারা এত কষ্ট করে আসে, এত কষ্ট করে এসে আমাদের খেলা দেখে একটা এক্সপেকটেশন থাকে, তারা হাসি মুখে ফিরে যেতে পারে না, এই জন্য আমাদের আরও আরও বেশি খারাপ লাগে। তো আমি মানে এটাই হয়তো বলা হয় না সবসময়, আমি বলতে চাই যে আমরা ম্যাচ হারলে হয়তো তাদের খারাপ লাগে, বাট আমাদের আরও বেশি কষ্ট লাগে। মুরসালিন, আপনার বয়স কম কিন্তু ন্যাশনাল টিমে আসলে অনেক দিন ধরে খেলছেন, একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। আমি যদি বলি হামজা চৌধুরী আসার আগে আমার কাছে যেটা ফিল হয়েছে যে আমাদের প্লেয়াররা যখন মানে 50-50 কলগুলো বা কিছুটা আমাদের পক্ষে আসার কথা এমন কলর রেফারি অপোনেন্ট পক্ষে দিয়েছে, এবং আমাদের প্লেয়ার আপনারা যখন কথা বলতে গেছেন রেফারির সঙ্গে, রেফারি গুরুত্ব দেয়নি। কিন্তু হামজা চৌধুরী যখন কথা বলেন সেইটাকে কি একটু বেশি গুরুত্ব দেয় কিনা, বা আগের তুলনায় এই জিনিসটা চেঞ্জ দেখেছেন কিনা? না, স্বাভাবিকভাবেই রেফরি, আমি বলবো না যে আমাদের অ্যাডভান্টেজে সব কিছু দেয়, বিষয়টা এরকম না। কিন্তু হয় কি, হামজা ভাই যখন হচ্ছে রেফরিকে কমপ্লেন জানায় তখন রেফরি একটু গুরুত্ব সহকারে দেখে। সো আগে কি এগুলোতে আপনারা একটু ডিপ্রাইভড হতেন কিনা, যেটা আপনাদের পক্ষে আসার কথা? হ্যাঁ, এরকম অনেক হয়েছে। যেমন আপনি যদি চিন্তা করেন লাস্ট যে ফাহিম যে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে 90 মিনিটসের পরে যে Penalty। ফাহিম একটা, হ্যাঁ, ওই পেনাল্টিটা কিন্তু 100% পেনাল্টি হয়েছে,
কিন্তু হয়তো ওটা রেফারি কেন দিল না, ডিরেক্ট হিট ছিল ফাইনাল, একদম মানে উইদাউট বলে ওর পায়ে হিট করছে, পায়ে hit এটা কিন্তু একদম 100% লেফট উইং দিয়ে বল নিয়ে ঢুকেছিল। রাইট রাইট। সো এই যে কিছু কিছু ডিসিশন হয়তো আমাদের অ্যাডভান্টেজে আসে না, বাট হামজা ভাই যখন আর্গুমেন্ট করে বা কিছু বলার ট্রাই করে, রেফারি হয়তো এটা এখন শুনে, বাট আমাদের টাইমে হয়তো তারা আমাদেরকে একটু মানে শুনতো কম, বা কিন্তু উনি আসার পর স্বাভাবিক না যে এরকম টপ লেভেলে ফুটবল খেলে, সো স্বাভাবিকটা। আচ্ছা, এই যে আমাদের ফুটবলে কিন্তু আসলে কম্পিটিশনটা অনেক বাড়তেছে ফুটবলারদের জন্য, মানে এখন যারা অরিজিন ফুটবলার আসতেছে, লোকালি অনেক প্লেয়ার বের হচ্ছে, সাথে অরিজিন ফুটবলার আসছে। মানে অনেকেই বলে যে এইভাবে বেশি দিন চলা সম্ভব নয়, এইভাবে শুধুমাত্র অরিজিন এনে ডেভেলপমেন্ট সম্ভব নয়। মানে আসলে কি আপনি এটা মনে করেন যে অরিজিন মানে একসময় থেমে যাবে আসা, বা এই ধরনের কোনো কিছু আপনার কাছে ফিল হয় কিনা এই ধরনের? না, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদের সব কিছু করতে হবে। অরিজিন প্লেয়ার যেভাবে আসতেছে তাদেরকেও এভাবে আনতে হবে, মানে যদি আপনি বাংলাদেশ ফুটবলকে আরও সামনের দিকে দেখতে চান, অ্যাট দ্য সেম টাইম সবাইকে আনতে হবে। অরিজিন যারা আছে তাদেরকেও মানে বেস্ট প্রায়োরিটিটা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার বাংলাদেশে মানে যে ইয়াং যে প্লেয়ার যারা আছে এদের প্রোডাকশনটা আরও বাড়াইতে হবে, মানে এই দিকেও আপনার অ্যাট দ্য সেম টাইম চিন্তা করতে হবে যে বাংলাদেশের লিগটা কীভাবে ভালো করা যায়, বাংলাদেশ থেকে কেন প্লেয়ার উঠে আসতেছে না, জেলাভিত্তিক টুর্নামেন্টগুলা চালু করতে হবে। অবভিয়াসলি ফেডারেশন করতেছে, কিন্তু এটা আরও কীভাবে ভালো করা যায় এই দিকগুলা লক্ষ্য রাখতে হবে। মানে এমন কি দেখেছেন যেটা আসলে আপনি যখন ইয়াং ছিলেন, মানে এইজ লেভেলে ছিলেন, যে অপরচুনিটিগুলো পেলে হয়তো বা আপনি মুরসালিন আরও বেশি স্ট্রং হয়ে তৈরি হতে পারতেন, এমন কি ফিল করেছিলেন এবং যে অভাবগুলো এখনো আছে? যেমন এজ লেভেল খেলাগুলো খুব কম হয় আপনার, কি বলে জেলাভিত্তিক লিগগুলা। আমি কয়টা ধরেন, আমি ন্যাশনাল টিমে আসছি তো আমি ফুটবল স্টার্ট করছি আপনার 2016 সালে, 16তে বিকেএসপিতে অ্যাডমিট হই। তো আমি 2023-এ এসে হচ্ছে ন্যাশনাল টিমে কল পাই। 7 বছরের মধ্যে। 7 বছর। তো 7 বছরে আপনি যদি আমার বায়োডাটা দেখেন, আমি কয়টা, তখন আপনি কিসে পড়তেন? আমি ক্লাস 7-এ, ক্লাস না না, ন্যাশনাল টিমে যখন ন্যাশনাল টিমে যখন আমি তখন ক্লাস 11-12-এ আচ্ছা, পড়ি। তো তো এটা আপনার যদি বায়োডাটা চেক করেন যে আমি কয়টা এজ লেভেল খেলছি বা আমি কয়টা মানে টুর্নামেন্ট খেলছি। সো আমরা এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের দোষ না, বুঝছেন। এই সবাই বলে যে আমরা বল রিসিভ করতে পারি না, পাস করতে পারি না, এটা অ্যাটলিস্ট অডিয়েন্সদের আমাদের আরও জানানো উচিত যে আমরা এত কিছুর পরেও আমরা ফুটবল খেলতেছি। আপনি দেখেন আমরা ম্যাক্সিমাম প্লেয়ার আমরা খ্যাপ খেলে আমরা ন্যাশনাল টিমে কল পাচ্ছি, কারণ আমাদের বাংলাদেশের স্ট্রাকচার নাই তো। আপনার একটা দুইটা একাডেমি ছাড়া কোনো একাডেমি নাই, তো প্লেয়ার কীভাবে উঠে আসবে আপনার ন্যাশনাল টিমে? এখন আমরা যারা বাঙালি ন্যাশনাল টিমে যারা আছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার মানে লোকাল টুর্নামেন্ট বলেন খ্যাপ খেলে কিন্তু আমরা সবাই ন্যাশনাল টিমে, মানে অনেকে টু বি আবার- ভেরি ফ্র্যাঙ্ক, মানে এটা কোনো ইয়ার কিছু না, যেটা একদম চিরন্তন সত্য, এটা হচ্ছে সত্য কথা। আমরা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড পাইনি, আমরা ভালো ফুডিং পাইনি। তো স্বাভাবিকভাবে আমরা যখন এরকম দেশগুলোর সাথে আমরা যখন খেলতে যাব, আমরা তো স্বাভাবিকভাবে পারবো না। সো মানে এগুলো বিগ ফ্যাক্ট, এগুলো আসলে মানুষ জানে না, সবাই জানে না যে আমরা কিভাবে ন্যাশনাল টিমে খেলতেছি। সবাই শুধু দেখতেছে যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে খেলতেছি, বল আমরা পাস দিচ্ছি না। হ্যাঁ অস্ট্রেলিয়া এগেনস্টে খেলতেছি, আমরা বল পাস দিচ্ছি না, আমরা বল রিসিভ করতে পারতেছি না। কিন্তু এগুলো কেন হচ্ছে? যে এই যে একটা বিস্তারিত যে একটা স্ট্রাকচার এর জন্য আলোচনা, আসলে আপনার কোনটা বেশি দায়ী মনে হয় আসলে, মানে ফুড স্ট্রাকচার নাকি হচ্ছে ভালো মাঠ না থাকা? সব কিছুই আপনার কি বলে আপনি মানে ব্যাপারটা হলো যে আপনারও কিন্তু একটা ফুটবলের একটা ভালো নলেজ আছে, আপনি অনেক দিন ধরে এখানে ফুটবলের সাথে আছেন। সো আপনি যদি আশেপাশে একটু তাকান, ইন্ডিয়ার কথা একটু চিন্তা করেন, ওদের ম্যাক্সিমাম বড় বড় টিমগুলোর একাডেমি আছে, সো ওইখান থেকে প্লেয়ার উঠে আসে। আমাদের কোনো ক্লাবের আমাদের কোনো একাডেমি নেই। সো আমরা কিভাবে উঠে আসি এগুলো তো মানে আমাদেরও কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আপনারা যখন লিগ খেলেন, একদম টপ পর্যায়ের লিগ, টপ পর্যায়ের লিগে আসলে কি কি প্রবলেম দেখেন যেগুলো না থাকলে হয়তো বা লিগের মান আপনারা আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতেন আপনাদের মানে প্লেইং অ্যাবিলিটি দেখিয়ে? মানে আমাদের যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মানে বিএফএল, বাংলাদেশ ফুটবল লিগ। আচ্ছা, এখানে কি আসলে অনেক বাধ্যবাধকতা থাকে। ক্লাব যথেষ্ট ট্রাই করে আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তাদেরও কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে। যেমন পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হয়তো মাঝে একটু প্রবলেমেটিক সিচুয়েশন ছিল, আমরা প্লেয়াররা পারিশ্রমিক পাচ্ছিলাম না, যেই টাকা পাচ্ছিলাম ওই টাকা দেখা যাচ্ছে আমার বুট, মানে একটা সিজন খেলতে গেলে 5-6 জোড়া 7 জোড়া বুট লাগে। সো বুট, এক জোড়া বুটের দাম কত? এক জোড়া বুটের দাম এটা আসলে ডিপেন্ড করে ডলারের উপরে। আমরা তো বুটগুলো বাইরের দেশ থেকে অর্ডার করে নিয়ে আসি। মানে আপনি যে বুটগুলো দিয়ে খেলেন এগুলোর প্রাইস? এগুলা 30-35,000 এরকম আর কি। আচ্ছা,
তা বছরে বুট মানে এক মৌসুমে বুট লাগে কয়টা? ধরেন 6 to 7 পেয়ার্স বুট লাগে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এরকম হয়েছে যে এই লাস্ট যে তার মানে প্রবলেমেটিক 2-2.5 লাখ টাকার উপরে আপনার বুট লাগতেছে হ্যাঁ মৌসুমে। বুট লাগতেছে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ফুডিং এর একটা ব্যাপার থাকে যে বাংলাদেশে হয় কি আমরা ক্লাবের খাওয়া যেটা মানে ফুডিং যেটা থাকে এটাতে অ্যাকচুয়ালি হয় না, আমাদের এক্সট্রা করে আবার ফুডিং নিতে হয়। সো এগুলো পারিপার্শ্বিক অনেক আমাদের খরচ আছে। সো ওই তুলনায় হয় কি মাঝে এমনও অনেক প্লেয়ার আছে যারা খেলা ছেড়ে দিয়েছে, কারণ এই পারিশ্রমিক দিয়ে আমি যদি একটা বুটই নাম কিনতে বলি, পারতেছে না। মতিন মিয়া, জি জি জি, আপনাদের এরকম অনেক অনেক teammate অনেক ছিল। এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে, আপনি জানেন। সে এখন মানে টপ পর্যায়ের লিগ ছেড়ে দিয়ে খ্যাপ খেলে বেড়াচ্ছে রাইট, এবং সেখান থেকে ভালো আর্নিং করছে। হ্যাঁ ভালো আর্নিং করছে। তো আশা করছি এখন ঠিক হয়ে যাচ্ছে। আমাদের ফেডারেশন টেক কেয়ার করার ট্রাই করতেছে, ফুটবল ফেডারেশন। আমি থ্যাঙ্কস জানাতে চাই তাদেরকে। আমাদের এক্স প্লেয়ার আমিনুল ভাই, উনিও আমাদেরকে এখন ট্রাই করতেছে, আমাদের ট্রাই করতেছে ভালো করার জন্য কিভাবে আরো ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কয়েকদিন আগে আমাদের যেহেতু আবাহনী নিজে ক্লাবে এক্স ক্যাপ্টেন। এক্স্যাক্টলি আবাহনী ক্লাবে এসেছিলেন তারা, উনি আমাদের সাথে কথা বলেছেন আরো কিভাবে ভালো করা যায়। ইভেন তো আমাদের ন্যাশনাল টিমের জন্য একটা একটা কি বলে একটা অনারিয়াম দেওয়ার ট্রাই করেছেন। সো আশা করছি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে বাধ্যবাধকতা বলতে গেলে অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে থেকে কিভাবে আমাদের চেষ্টা থাকে যে কিভাবে নিজের পারফরমেন্স ভালো করা যায়, দেশকে কিছু দেওয়া যায়। আসলে আমরা দিন শেষে এটাই সবাই চেষ্টা করি। আচ্ছা, আমাদের ফুটবলে আসলে ফ্যানরা এখন যে পর্যায়ে আছে, মানে অতীতের যে কোনো সময়ের চেয়ে অসাধারণ তাদের সাপোর্টটা এখন। একই সঙ্গে আমাদের প্লেয়াররাও আসলে দুর্দান্ত। বিশেষ করে মানে ফরেন বংশোদ্ভূত প্লেয়ার আসার পরে যে আপনারা যারা লোকাল ছিলেন আপনাদের মধ্যেও একটা মানে আরো ভালো করার তাড়নার একটা বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে পজিটিভ। তো সেই জায়গা থেকে এখন মানে স্টারডমের যে জায়গাটা, মানে আগে শুধু একটা সময় দেখেছি যে ক্রিকেটারদের তারকা মনে করা হতো, একটা সময় মানে অনেক বড় তারকা মনে করা হতো। এখন দেখা যাচ্ছে যে অনেক মানে বিজ্ঞাপনের বাজারে যদি বলি যে মানে ক্রিকেটারদের চেয়ে অনেক ক্ষেত্রে ফুটবলাররা এগিয়ে যাচ্ছে। এই যে জোয়ারটা, মানে এইটা আসলে ধরে রাখার জন্য কি করা উচিত, শুধুমাত্র আপনাদের না, সবার যারা ফুটবল সংশ্লিষ্ট? আশা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে আমাদেরকে নিয়ে কাজ করছে বা ট্রাই করছে, এভাবে যদি করতে থাকে ইনশাল্লাহ আমরা যেই মানে সবার একটা ফোকাস আছে ফুটবলের উপরে, এভাবে থাকবে ইনশাল্লাহ আশা করছি আমি। আর আমরা প্লেয়াররা তো অবভিয়াসলি চেষ্টা করব যেন অ্যাকচুয়ালি হয় কি আমাদের ম্যাচ জিততে হবে আরও, সামনে যে ম্যাচগুলো আছে, ইভেন যদি নেক্সট আমাদের সাফ আছে, আমরা যদি সাফটা জিততে পারি সো সেক্ষেত্রে আমাদের উপরে সব প্লেয়ারদের উপরে ফোকাসগুলো আরও বেশি থাকবে। সো ওইটাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা প্লেয়াররা ভালো পারফর্ম করতে হবে, ম্যাচ জিততে হবে। আর ফেডারেশন যেভাবে চেষ্টা করতেছে আশা করি যদি তারা সেভাবে চেষ্টা কন্টিনিউ করে ইনশাল্লাহ আরও ভালো করবে বাংলাদেশ। আচ্ছা, ফেডারেশন চেষ্টা করছে, আপনারাও চেষ্টা করছেন এবং আসলে অনেক কিছুই আসলে পরিবর্তন হচ্ছে, এটা মানতেই হবে। তো আমাদের ফুটবলটা মানে একটা সময় ছিল যে আমরা গল্প শুনতাম যে এক সময় আমাদের ফুটবল অনেক ভালো ছিল, অনেক দর্শক যেত মাঠে, মানে হয়তোবা লিগে এমন হয় না, এবং লিগে যাওয়াটা আসলেই এখন টাফ যদি লিগের মান অন্য লেভেলের করা না হয়, কারণ মানুষের হাতে এখন আসলে বিনোদনের অনেক অপশন আছে। যে সময়ের কথা আগে তো এরকম মোবাইল থাকতো না সবার হাতে, সবাই আবাহনী মোহনের খেলা দেখতে আসতো। সো এখন এই কারণে আপনি যেটা বললেন বিনোদনের মাধ্যমে এখন অনেক, সো যে কারণে এটা আসলে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, মানে আমি যদি বলি যে মানে বংশোদ্ভূত যারা ফুটবলার আছে যারা শুধুমাত্র ম্যাচের সময় আসে, আরে এদের মধ্যে মানে একটা প্রবণতা দেখছি আমরা যে মানে আসলেই ওই দূরত্বটা আপনাদের মধ্যে দেখি না, যে যতই বলা হয় যে ও বিদেশ থেকে আসছে, ও দেশের থেকে আসছে, বাট আপনারা খুব সহজে তাদের সাথে মিশে যান, মিলে যান এবং এক হয়ে লড়াই করার যে মানসিকতাটা, মানে এইটা তো আসলে আমাদের ফুটবলকে বদলে দেবে নিশ্চয়ই, আপনি বিশ্বাস রাখেন? না অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখি আমি এটা। মুরসালিন, মানে ফ্যানদের একটা অভিযোগ আছে আপনাকে নিয়ে, মানে আপনি ভালো খেলেন, ভালো গোল করেন, ভালো অ্যাসিস্ট করেন, কিন্তু ফ্যানরা আসলে আপনার ফিটনেসে আরো উন্নতি চায়। আপনি কি এটা ফিল করেন কিনা? না আমিও ফিল করি, আমি চেষ্টা করছি আরও আরেকটু কীভাবে উন্নতি করা যায়। সবার কাছে দোয়া প্রার্থী যেন আরও ভালো করতে পারি সবার কাছে। কি করছেন আসলে ফিটনেসের উন্নতির জন্য? ফিটনেসের জন্য আমি জিম করছি, এক্সট্রা ফুডিং নিচ্ছি, সো ট্রাই করতেছি। আসলে হয় কি যে আমার কাছে যেটা মনে হয়েছে যে কি বলে এটা জেনেটিক্যালি হয়, মানে একটা ব্যাপার থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে হয়তো যে আমার যখন কি বলে যখন আমার ফিটনেস বৃদ্ধির টাইম, তো ওই টাইমে হয়তো আমার ফুডিংটা ভালো ছিল না, ছিল না। স্বাভাবিক। সো এটা একটা ফ্যাক্ট থাকে। এখন আমি অনেক খাই, টু বি অনেস্ট আমি অনেক খাই।
আমি মানে কি fitness- পরিমাণ খান? মানে এটা যদি আপনি আমার টিমমেটস কারোর কাছে জিজ্ঞাসা করেন, উনি বলবে মানে আমি সবার একসাথে, সবাই তো একসাথে খাই, আমি সবার লাস্টে উঠি, মানে আমি অনেক খাই। আর অনেকে তো আবার মানে খায় লাস্টেও ওঠে, কিন্তু না, আমি অনেক খাই, অ্যাকচুয়ালি আমি অনেক খাই। আসলেই আসলে অনেকে, আপনি অন্য কারোর কাছে জিজ্ঞাসা যদি করেন কখনো, আমার কথা জিজ্ঞাসা করিয়েন, মানে যদি বলে মানে একজনের নাম বলে আমার নাম বলবে যে আমি অ্যাকচুয়ালি অনেক খাই, কিন্তু আসলে আমি জানি না এটা কেন হচ্ছে, বাট ট্রাই করতেছি, ফিজিওর সাথে আলাপ করেছি, খাদ্যাভ্যাস চেঞ্জ করার ট্রাই করছি, আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ চেষ্টা করছি হবে, আরো ভালো হবে। আচ্ছা। আর মানে ন্যাশনাল টিমে যদি বলি সবচেয়ে বেশি খায় কে? আমি আমার কথাই বলবো। আচ্ছা। আর অনেকে বলে যে, আমি টিমের মধ্যে অনেকের কাছ থেকে শুনেছি হামজা ভাই নাকি অনেক গরুর মাংস খায়, ব্যাপারটা সত্য কিনা? না, অনেক খায় না, আমি যতটুকু দেখেছি ওনার যতটুকু লাগে ওনার মনে হয় ওইভাবে উনি খাওয়া আচ্ছা, try হামজা করেন। ভাইয়ের ফিটনেস দেখে কি মনে হয় যে মানে ফিটনেস আসলে পার্থক্যটা আপনাদের সাথে তার কেমন? মানে শুধু আপনার কথা বলছি না, মানে অন্য টিমমেট যারা আপনারা লোকালি যারা বেড়ে উঠেছেন তাদের সাথে পার্থক্যটা আসলে কেমন? এটা তো ডেফিনেটলি পার্থক্য তো একদম মানে বোঝাই যায় ওনার, কি বলে, আপনারা যখন অন দ্য ফিল্ডে হামজা ভাইয়ের এক্সিলেশন দেখবেন, ডিসিলেশন দেখবেন আমাদের থেকে অনেক বেটার। এবং যখন অপোনেন্টকে ট্যাকল করে, এটা এটা তো সবাই দেখতেছে, এটা আমাদের থেকে অনেক বেটার। তো হয় কি এখানে অনেক কিছুর ব্যাপার থাকে, ছোটবেলা থেকে উনি যেই একাডেমিতে ট্রেনিং করে আসছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি বেস্ট লিস্টেড। একাডেমি, ওনার ফুডিং ছিল অন্যরকম। তো আমাদের খাদ্যাভ্যাসের কারণে হয়তো আমাদের বডিতে অনেক রেড ফাইবার থাকে, আর ওনাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের হচ্ছে হোয়াইট ফাইবার থাকে, যে কারণে অনেক আসলে একটা বিস্তারিত ডিসকাশন থাকে। সো এগুলোতে যাব না। আচ্ছা, ফুটবলে তো মানে আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। ফুটবলে তো যে আপনি যেটা বললেন যে স্যালারি ইস্যু সমস্যা, এইটা তো আসলে মানে গত 2 বছর ধরে অনেকেই আসলে, যখন আসলে আমরা মানে ফুটবলকে মানুষ গুরুত্ব দিত না যে টাইমটাতে, ওই টাইমে মানে ফুটবলারদের আর্নিং যেমন ছিল, মানে আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে অনেকে তো মানে চিন্তাও করতে পারে না, মানে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি বা ফুটবলের সাথে আছি তারা হয়তো বা জানি, অনেকেই মানে আমি বলছি হচ্ছে মানে গত 2 বছর আগের কথা, এর আগে লম্বা সময় আপনারা দেখেন যে ফুটবলারদের আর্নিং এর ব্যাপারটা তখন আর এখনের পার্থক্যটা কেমন 2 বছর আগে এবং বর্তমান? আচ্ছা, এখন আসলে মাঝে প্রবলেমের কারণে পুরো দেশব্যাপী যে প্রবলেম, সব কিছু মিলিয়ে আমাদের কি বলে স্যালারির অনেকটা কমে গিয়েছে। তো আগে হয় এটা একটু ভালো ছিল, তো এখন আর আসলে আমরা পেশেন্স রাখতেছি যে হয়তো এটা ভালো হবে, ওই পেশেন্স থেকেই আমরা চেষ্টা করতেছি যে যেটাই হোক আমাদের খেলতে হবে, যেহেতু ফুটবল খেলতে আসছি, দেশের হয়ে খেলতেছি, যেটাই হোক আমরা আসলে মাথায় যখন আমরা মাঠে নামি আমরা আসলে এটা নিয়ে আর চিন্তা করি না। আচ্ছা, আমরা নেক্সট চেষ্টা ডে করি। ম্যাচ 5 জুন, ফিফা র্যাঙ্কিং এর লাস্ট দল, কিন্তু তারা আমরা যদি একটু খেয়াল করে দেখি তারা লাস্ট হওয়ার পেছনে কারণ আছে। তারা পর্তুগাল, জার্মানি, স্পেন এইসব দলের সাথে রেগুলার ম্যাচ খেলে হারে। আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে এই দলটা কেমন শক্তিশালী হবে? অ্যাকচুয়ালি অবভিয়াসলি ওদের আমরা যেটা ধারণা করতেছি যে ওরা ফিজিক্যালি আমাদের থেকে একটু বেটার হবে। সো অবভিয়াসলি আমরা আমাদের টাফ ম্যাচ হবে, বাট আমরা চেষ্টা করব বা আমরা ওই কনফিডেন্ট আছি ইনশাল্লাহ আমরা জিতবো, ওই প্রত্যাশা নিয়ে যদি আমি সুযোগ পাই আমি চেষ্টা করব জেতার জন্য। নতুন কোচ নিয়ে কতটা এক্সাইটেড? না, অনেক এক্সাইটেড, কারণ ন্যাশনাল টিমে তো আমার একজন কোচই আমি আমি আন্ডারে খেলেছি। 4 তো বছর আমার ধরে জন্য, একজনই হ্যাঁ, ছিলেন। আমার জন্য এটা নিউ এক্সপিরিয়েন্স হবে, আমি অনেক এক্সাইটেড, হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। কোচ যাওয়ার পরে কাবরেরার সাথে কথা হয়েছে একবারও? না, কথা হয়নি, কিন্তু আমাদের গ্রুপে হচ্ছে যাওয়ার আগে আমাদেরকে একটা টেক্সট দিয়েছে সবাইকে। এরপরে আর কারো খোঁজ খবর নেওয়া বা কথা বলা? না, আমাদের হয় কি পার্সোনালি কারোর সাথে কথা হয় না, এরকম যখন আপনার ম্যাচ থাকে তখন হচ্ছে খোঁজ খবর নেওয়ার ট্রাই করে, কে কি অবস্থায় আছে, টিটনেস এইসব নিয়ে আসলে কথা হয়, বাট ইউজুয়ালি খেলা শেষ হলে আর ওইভাবে এরপরে কি টেক্সট দিয়ে গ্রুপ থেকে লিভ নিয়েছে এমন? ওইটা আমি খেয়াল করিনি, মনে হয় আমি খেয়াল করিনি, অ্যাকচুয়ালি আচ্ছা, খেয়াল করিনি। থ্যাংক ইউ মুরসালিন। আমরা আসলে অনেক আলোচনা করলাম, লাস্ট পর্যায়ে আমরা আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমি দর্শক যারা আছেন, আপনারা যেভাবে আসলে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন বা দিয়ে যাচ্ছেন, আমার থ্যাংক ইউ দেওয়াটা আপনাদের কাছে অনেক ছোট হয়ে যাবে, কারণ আমরা শুধু খেলি কিন্তু বাংলাদেশ ফুটবলের যে ক্রেজ বলেন সব কিছু বলেন অডিয়েন্সদের জন্যই, উই আর নাথিং উইদাউট দ্যাম।
তো আমি সবার কাছে এটাই এক্সপেক্ট করব, আপনারা যেভাবে আমাদের সাথে আছেন সেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের উপরে কি বলে প্রত্যাশা তো অবশ্যই থাকে আমাদের, ওইটাই যে আমরা কখনো আপনাদেরকে নিরাশ করার ট্রাই করি না। আমরা সবসময় চেষ্টা করি ম্যাচ জিততে, এবং আপনারা যেন হাসি মুখে খেলা দেখে বাসায় ফিরতে পারেন। আমাদের প্রচেষ্টা ওইটাই থাকে। সো আশা করব ইনশাল্লাহ আমরা আরও ভালো করব, আপনারা আমাদের খেলা দেখে আরও এনজয় করবেন। আমাদের সবার জন্য দোয়া রাখবেন। দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের দেশের ফুটবলকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আপনারা দোয়া করবেন। এবং স্পেশালি আমার জন্য দোয়া রাখবেন যেন আমি বাংলাদেশ টিমকে বা যেই ক্লাবের হয়ে খেলতেছি আরও অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুরসালিন। কথা বলছিলাম শেখ মুরসালিনের সঙ্গে, আসলে যাকে বলা হয় বাংলাদেশের ফুটবলের স্টার বয়। হামজা চৌধুরী নাম দিয়েছিলেন গোল্ডেন বয় সম্ভবত। তো যাই হোক, আসলে মুরসালিনের কাছ থেকে এখনও বাংলাদেশের ফুটবলের অনেক 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 পাওয়া আছে। মাত্রই শুরু করেছেন, নিশ্চয়ই মুরসালিন আরও অনেক দূর দিবেন, অনেক কিছু দিবেন বাংলাদেশের ফুটবলকে, এবং সেইটা আমরা সচক্ষে দেখব, মাঠে বসে উপভোগ করব। আর পরবর্তী এপিসোডে আমরা আরও ভালো করার চেষ্টা করব। খেলাযোগ পডকাস্টের সঙ্গে থাকুন।